হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে জানব। এমার্জেন্সি কোন কোন পরিস্থিতিতে ডাকা হয়, কি কি টাইপ রয়েছে এমার্জেন্সির, সমস্ত কিছু ডিটেলসে আমরা দেখব। প্রথমত এই এমার্জেন্সি প্রভিশন বা এমার্জেন্সি ডাকার যে বিষয়টা, এটা কোন অংশে রয়েছে সংবিধানে? এটা রয়েছে পার্ট 18-এ, আর্টিকেল 352 থেকে 360। আর্টিকেল 352 থেকে 360-র মধ্যে এমার্জেন্সি প্রভিশন রয়েছে পার্ট 18-এর মধ্যে। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখলাম। এরপর যেটা গুরুত্বপূর্ণ, ডিউরিং অ্যান এমার্জেন্সি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিকামস অল পাওয়ারফুল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট ইন্টু দ্য টোটাল কন্ট্রোল অফ দ্য সেন্টার। যে সময় এমার্জেন্সি ডাকা হয়, এখানে ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হচ্ছে। এমার্জেন্সি অনেক রকমের হতে পারে। ন্যাশনাল এমার্জেন্সি যখন ডাকা হয় তখন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে পুরোপুরি ক্ষমতা চলে যায়, অর্থাৎ রাজ্য সরকারের হাতে কিন্তু সেই মুহূর্তে কোনো আর ক্ষমতা থাকে না, পুরোপুরি সেন্টার সব কিছু কন্ট্রোল করে। এমার্জেন্সির সময় গভর্নমেন্টটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, স্টেট গভর্নমেন্ট কিন্তু সেখানে আর কোনো রকম চালিকা শক্তি হিসেবে থাকছে না। তো গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে। এখানে এটা বলা রয়েছে, ইট কনভার্ট দ্য ফেডারেল স্ট্রাকচার ইন্টু এ ইউনিটারি ওয়ান উইদাউট এ ফর্মাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো আমরা জানি আমাদের যে সরকার চলে সেটা ফেডারেল স্ট্রাকচার। ফেডারেল স্ট্রাকচার মানে কি? যেখানে কেন্দ্র সরকার থাকবে আলাদা এবং রাজ্য সরকার থাকবে আলাদা, দুজনেই আলাদা আলাদা পাওয়ারফুল, অর্থাৎ ক্ষমতা বন্টিত থাকবে। কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা থাকবে, রাজ্যের হাতে কিছু ক্ষমতা থাকবে। তো এটাকে ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল স্ট্রাকচার বলা হয়। আর ইউনিটারি হয়ে যাওয়ার অর্থ হলো সেখানে শুধুমাত্র একটাই কেন্দ্রীয় ক্ষমতা থাকবে, কোনো রাজ্যের হাতে কোনো ক্ষমতা থাকবে না। তো এটা অটোমেটিক্যালি হয়ে যায় যখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়। এই বিষয়টা এখানে বলা রয়েছে। ইউনিটারি ডিউরিং এমার্জেন্সি ইজ আ ইউনিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা ভারতের সংবিধানেই এই ইউনিক ফিচার্সটা, এই এক্সট্রাঅর্ডিনারি ফিচার্সটা কিন্তু শুধুমাত্র ভারতের সংবিধানেই দেখতে পাওয়া যায়। এবার এখানে তিনটে টাইপ বলা রয়েছে। তিনটে টাইপের এমার্জেন্সি হতে পারে। সেগুলো কি? নাম্বার 1, অ্যান এমার্জেন্সি ডিউ টু ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্মড রেবেলিয়ন। আর্টিকেল 352-তে বলা হচ্ছে এমার্জেন্সি হতে পারে যুদ্ধের সময় বিদেশ কোনো শক্তি যখন অগ্রাসন দেখাবে, এবং যদি সশস্ত্র সেনা অভ্যুত্থান হয়, আর্মড রেভিলিয়ন, সশস্ত্র বিদ্রোহ যদি হয়, এই তিনটে পরিস্থিতিতে এমার্জেন্সি ডাকা যেতে পারে। দিস ইজ পপুলারলি নোন অ্যাজ ন্যাশনাল এমার্জেন্সি, যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলে থাকি। সেই বিষয়টা কি? যুদ্ধের সময় এটা হতে পারে সারা দেশ জুড়ে এমার্জেন্সি। এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় হতে পারে, বিদেশের শক্তি যদি অগ্রাসন দেখায়, যুদ্ধ হয়নি কিন্তু অগ্রাসন দেখাচ্ছে, যুদ্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম সময়তেও এমার্জেন্সি ডাকা হতে পারে। আর আর্ম রেবেলিয়ন, যখন সশস্ত্র অভ্যুত্থান হয়, বিদ্রোহ হয়, যখন সশস্ত্র বিদ্রোহ হয় দেশের অভ্যন্তরেই, তখনও এই ন্যাশনাল এমার্জেন্সি ডাকা যেতে পারে। তো এই তিনটে সময়ে ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হতে পারে। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ। এরপর Constitution employs the expression proclamation of emergency to denote an emergency of this type. তো এই যে এমার্জেন্সি টাইপটা, অর্থাৎ এই যে ন্যাশনাল এমার্জেন্সি বলা হচ্ছে, সারা দেশ জুড়ে এমার্জেন্সি চলবে, এটাকে বলা হচ্ছে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। এই শব্দটা গুরুত্বপূর্ণ, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। প্রশ্ন হতে পারে যে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি বলতে কোন ধরনের এমার্জেন্সিকে বোঝায়? তখন আমাদের বলতে হবে যে এটা বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সিকে। নাম্বার 2, এমার্জেন্সি টাইপ নাম্বার 2 কি হতে পারে এখানে? অ্যান এমার্জেন্সি ডিউ টু দ্য ফেলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট। রাজ্যে যদি সংবিধান অনুযায়ী যদি রাজ্য না চলে, তখন আমরা সেটাকে বলি স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 356-তে রয়েছে।
ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে 352-তে, স্টেট এমার্জেন্সি রয়েছে 356 আর্টিকেলে। এবং এখানে বলা হচ্ছে কি ফেলিয়ার অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি ইন দ্য স্টেট, অর্থাৎ সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে যখন ব্যর্থ হচ্ছে কেউ, অর্থাৎ ওই রাজ্য সরকার যখন সংবিধান অনুযায়ী চলতে ব্যর্থ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে স্টেট এমার্জেন্সি। এটাকে প্রেসিডেন্ট রুলও বলা হয়, পপুলারলি নোন অ্যাজ প্রেসিডেন্ট রুল। আমরা বলে থাকি যে প্রেসিডেন্ট রুল, অর্থাৎ ওই রাজ্য সরকার আর অ্যাক্টিভ থাকছে না, রুল চলে যাচ্ছে সরাসরি প্রেসিডেন্টের হাতে, প্রেসিডেন্ট রুল বলা হয়। আরও দুটো নাম রয়েছে স্টেট এমার্জেন্সি, সেগুলো কি? স্টেট এমার্জেন্সি তো একটা রয়েছে, আরেকটা রয়েছে কনস্টিটিউশনাল এমার্জেন্সি। কনস্টিটিউশনাল এমার্জেন্সি এই নামেও স্টেট এনার্জিকে ডাকা হয়। তো স্টেট এমার্জেন্সি হলো, প্রেসিডেন্ট রুল হলো, কনস্টিটিউশনাল এমার্জেন্সি হলো, এই তিনটেই স্টেট এমার্জেন্সির আলাদা আলাদা নাম। তো এই তিনটে মনে রাখতে হবে। তো সংবিধানে কিন্তু এই স্টেট এমার্জেন্সি জায়গায় এমার্জেন্সি কথাটা বলা নেই। আমরা দেখলাম ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি এই কথাটা বলা আছে। এমার্জেন্সি কথাটা, এমার্জেন্সি শব্দটা ন্যাশনাল এমার্জেন্সির সময় সংবিধানে উল্লেখ করা আছে, কিন্তু যখন স্টেট এমার্জেন্সি হচ্ছে তখন সেখানে কিন্তু এই এমার্জেন্সি কথাটা সংবিধানে বলা নেই। এখানে এই জাস্ট বলা আছে যে কনস্টিটিউশনাল মেশিনারি যখন ফেল হচ্ছে তখনই স্টেট এমার্জেন্সি হচ্ছে, এমার্জেন্সি শব্দটা কিন্তু বলা নেই। এটা হলো দ্বিতীয় নম্বর টাইপ। 3 নম্বর টাইপের আরেকটা এমার্জেন্সি হতে পারে, সেটা কি? সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ আর্থিক দুরাবস্থা যদি আসে তখন এই এমার্জেন্সিটা ডাকা হতে পারে, ডিউ টু দ্য থ্রেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়া। আর্টিকেল 360-এ এটা বলা রয়েছে। আর্টিকেল 352-তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, 356-তে রয়েছে স্টেট এমার্জেন্সি এবং 360-এ রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ আর্থিক দুরাবস্থা, আর্থিক সংকট যদি কোনো কারণে আসে তখন সারা দেশ জুড়ে এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিটা ডাকা হতে পারে। এই তিনটে টাইপের ইমার্জেন্সি হয়ে থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলা রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ যেটাকে আমরা বলছি সারা দেশ জুড়ে এমার্জেন্সি, সমস্ত দেশে এমার্জেন্সি চলছে, কোনো রাজ্য সরকার ক্ষমতায় আর থাকে না, রাজ্য সরকারের ভূমিকা সেখানে কিচ্ছু নেই, পুরোপুরি কেন্দ্র সমস্ত এলাকা সারা ভারতবর্ষ কেন্দ্র নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। গ্রাউন্ড অফ ডিক্লারেশন, কখন এটা ডাকা হয় আমরা ছোট করে এর আগে দেখেছি, তিনটে টাইপের যখন হয় কখন ডাকা হয় সেটা আমরা দেখেছি, এখানে আরো বড় করে ডিটেলস এখানে বলা হয়েছে। আন্ডার আর্টিকেল 352 the president can declare a national emergency when the security of India or a part of it is threatened by war or external aggression or armed rebellion। তো এখানেও সেই তিনটে কথাই বলা রয়েছে, প্রেসিডেন্ট ডাকতে পারেন, অর্থাৎ এখানে মূল বিষয়টা কি, এই যে ডাকার বিষয়টা, এমার্জেন্সি ডাকার বিষয়টা, এটা কিন্তু প্রেসিডেন্টই করে থাকেন, এটা অন্য কারো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী বা অন্য যে কোনো বড় যারা পদে রয়েছেন তাদের মধ্যে প্রেসিডেন্টই এমার্জেন্সি ডাকতে পারেন। কখন ডাকতে পারেন? এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় ডাকতে পারেন, আর্ম রেবেলিয়নের সময় ডাকতে পারেন। ইট মে বি নোটেড দ্যাট দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ন্যাশনাল এমার্জেন্সি ইভেন বিফোর দ্য অ্যাকচুয়াল অকারেন্স অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অর আর্ম রেবেলিয়ন ইফ হি ইজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ইজ অ্যান ইমিনেন্ট ডেঞ্জার। যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে যুদ্ধ হচ্ছে না, কিন্তু প্রেসিডেন্ট মনে করলেন যে এরকম হতে পারে, ভবিষ্যতে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এরকম হতে চলেছে বা হতে পারে, তখনও কিন্তু এই ইমার্জেন্সিটা ডাকা যায়, বা তখনও প্রেসিডেন্ট মনে করলে এটা ডাকতে পারেন। ইফ হি ইজ স্যাটিসফাইড, তিনি যদি মনে করেন যে এরকম পরিস্থিতি হয়েছে তাহলে তিনি ডাকতে পারেন। তো এরকম প্রশ্ন দেওয়া হতে পারে যে শুধুমাত্র যুদ্ধের সময়তেই হয়, শুধুমাত্র এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময়তেই হয়, শুধুমাত্র তাই নয়, তার আগেও হতে পারে যদি প্রেসিডেন্ট মনে করে। নেক্সট, এখানে একটা কথা বলা রয়েছে 38তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছিল, দ্য প্রেসিডেন্ট ক্যান ইস্যু ডিফারেন্ট প্রোক্লামেশন অন গ্রাউন্ডস অফ ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্ম রেবেলিয়ন অর ইমিনেন্ট ডেঞ্জার thereof, whether or not there is a proclamation already issued by him and such proclamation is in operation. This provision was added by the 38th Amendment Act of 1975. তো যখন একটা কারণে ইমার্জেন্সি চলছে
তখন আরেকটা গ্রাউন্ডেও কিন্তু তিনি এমার্জেন্সিটা কন্টিনিউ করতে পারেন। এটা 38তম সংবিধান সংশোধনী 1975-এ বলা হয়েছিল। যখন যুদ্ধের সময়, বিদেশের সাথে যুদ্ধের সময় বা বিদেশের অ্যাগ্রেশনের সময় এমার্জেন্সি ডাকা হয়, সেটাকে এক্সটার্নাল এমার্জেন্সিও বলা হয়। এই যে টার্মগুলো আসছে, এই যে শব্দগুলো আসছে, একটা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দ। এক্সটার্নাল এমার্জেন্সি, এক্সটার্নাল এমার্জেন্সি বিষয়টা কি, এটা ব্যাখ্যা করতে দিতে পারে প্রশ্নে, যে এক্সটার্নাল এমার্জেন্সি বিষয়টা কি, কাকে বলা হয় এক্সটার্নাল এমার্জেন্সি। যখন বিদেশের কোনো শত্রু আক্রমণের জন্য এমার্জেন্সি ডাকা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সি। A proclamation of national emergency may be applicable to the entire country or only a part of it. The 42nd Amendment Act of 1976 enabled the President to limit the operation of a national emergency to a specified part of India. এখানে কি বলা হচ্ছে, যে এই যে যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলছি, এটা তো সারা দেশে হয় বটেই, কিন্তু 42তম সংবিধান সংশোধনী 1976-এ বলা হচ্ছে যে শুধুমাত্র যে একটা সারা দেশেই সবসময় ন্যাশনাল এমার্জেন্সি থাকতে এরকম নয়, কোনো একটা পোর্শনে, নির্দিষ্ট পার্টেও কিন্তু থাকতে পারে। অর্থাৎ সারা দেশে সেটা হলো না, অ্যাপ্লিকেবল হলো না, শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট অংশে, ধরা যাক যেখানে যুদ্ধ চলছে সেই জায়গাতে শুধু এমার্জেন্সি ডাকা হলো, এটাও কিন্তু হতে পারে, এবং এটা ন্যাশনাল এমার্জেন্সির মধ্যেই পড়বে। এটা 42তম সংবিধান সংশোধনীতে যোগ করা হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা রয়েছে, originally the constitution mentioned internal disturbance as a third ground for the proclamation of national emergency, but the expression was too vague and had a wider connotation. Hence 44th Amendment Act of 1978 substituted the word armed rebellion for internal disturbance. গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে এখানে। আগে ছিল কি, এই ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা বলা ছিল সংবিধানে, একটা গ্রাউন্ড হিসেবে বলা ছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স একটা গ্রাউন্ড হিসেবে বলা ছিল। তো ইন্টারনাল ডিস্টারবেন্সটা কি, অর্থাৎ আভ্যন্তরীণ গোলযোগ, এর কারণে এমার্জেন্সি ডাকা যেত, এটাকে বাদ দেওয়া হয়েছে পরে 44তম সংবিধান সংশোধনী 1978-এ এই ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা বাদ দেওয়া হয়েছে। সংবিধান সংশোধনীটা খুব গুরুত্বপূর্ণ, 44তম সংবিধান সংশোধনী 1978-এ এটা বাদ দেওয়া হচ্ছে। ইন্টারনাল ডিস্টারবেন্স কেন বাদ দেওয়া হচ্ছে, কারণ আভ্যন্তরীণ গোলযোগ বলতে ঠিক কি বোঝায় সেটা তো ডেফিনেশন দেয়া নেই সংবিধানে, বা সেটার ডেফিনেশনটা খুব বড় হতে পারে। আভ্যন্তরীণ গোলযোগ মানে যা খুশি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তাহলে যে কোনো গ্রাউন্ডে, এই শব্দটা যদি সংবিধানে থাকে, তাহলে যে কোনো গ্রাউন্ডেই এমার্জেন্সি ডেকে দেওয়া যাবে। কিন্তু একটা সরকার কেন এমার্জেন্সি ডাকবে, কারণ এমার্জেন্সি ডাকলে 1 বছর খুব সহজেই কোনো একটা লোকসভা, তার টার্ম 5 বছর, আমরা জানি 5 বছর, সেটা কিন্তু বাড়িয়ে নেওয়া যায়, 1 বছর বাড়িয়ে নেওয়া যায়, খুব সহজে বাড়িয়ে নেওয়া যায়। তো কেউ যদি মনে করে আমি এক্সট্রা 1 বছর ক্ষমতায় থাকবো, সে এমার্জেন্সি ডেকে দিতে পারত, এবং সেটাই হয়েছিল 1975। এখানে বলা রয়েছে, ইট ইজ নো লঙ্গার পসিবল টু ডিক্লেয়ার এ ন্যাশনাল এমার্জেন্সি অন দ্য গ্রাউন্ড অফ ইন্টারনাল ডিস্টারবেন্স as was done in 1925 by the Congress government headed by Indira Gandhi. 1975-এ এই ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাতে এমার্জেন্সি ডাকা হয়েছিল, এবং সারা দেশের প্রচুর মানুষকে জেলবন্দি করে দেওয়া হয়েছিল, সংবাদপত্রের উপর সেন্সরশিপ লাগানো হয়েছিল, নানানভাবে। একটা লাস্ট যে এমার্জেন্সি ডাকা হয়েছিল 1975-এ ইন্দিরা গান্ধী সরকারের সময়, সেই এমার্জেন্সিটা কিন্তু এই ইন্টারনাল ডিস্টারবেন্সের গ্রাউন্ডে ডাকা হয়, এবং সেটা কোনো মিনিং ছিল না। পরে সেটা দেখা যায় যে সেটা একেবারে ভুল নিয়মে ডাকা হয়েছে। তো যাই হোক, এটাকে বন্ধ করার জন্য, যাতে আর ভবিষ্যতে এরকম না হয়, সেটা বন্ধ করার জন্য ইন্টারনাল ডিস্টারবেন্সটা বাদ দিয়ে আর্মড রেবেলিয়ন কথাটা আনা হয়েছে, সাবস্টিটিউট করা হয়েছে আর্মড রেবেলিয়ন। তো আর্মড রেবেলিয়ন কথাটাও আবার তাহলে মূল সংবিধানে ছিল না, সেটা আসছে এই 44তম সংবিধান সংশোধনী 1978-এ। গুরুত্বপূর্ণ বিষয়, এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হতে হবে, বারবার এগুলো পড়তে হবে, যে আর্মড রেবেলিয়ন, ইন্টারনাল ডিস্টারবেন্স বা অন্য আরো যে শব্দগুলো রয়েছে এখানে, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো হয়েছিল, এবং এখানে দেখবো আমরা আরো অনেক নতুন জিনিস অ্যাড করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে। এই যে 1975-এ যখন এমার্জেন্সি ডাকা হয়, ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাতে যখন ডাকা হয়, তখন কি করা হয়েছিল,
প্রেসিডেন্ট জাস্ট প্রেসিডেন্টকে গিয়ে বলল প্রধানমন্ত্রী যে এমার্জেন্সি ডাকতে হবে, প্রেসিডেন্ট ডেকে দিল। এত সহজ ছিল ডাকা, কিন্তু তারপরে সেটাকে বাদ দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? প্রেসিডেন্ট হাউএভার ক্যান প্রোক্লেম এ ন্যাশনাল এমার্জেন্সি অনলি আফটার রিসিভিং এ রিটেন রেকমেন্ডেশন ফ্রম দ্য ক্যাবিনেট। মন্ত্রিসভা থেকে যদি লিখিত অনুরোধ করা হয় তখনই প্রেসিডেন্ট গিয়ে এমার্জেন্সি ডাকতে পারবেন। প্রেসিডেন্ট নিজে হঠাৎ প্রেসিডেন্টের মনে হলো যে কাল থেকে এমার্জেন্সি হবে দেশে, সেটা কখনোই হবে না। একেবারে লিখিত, কোনো রকম মিটিংয়ে কোনো রকম মৌখিকভাবে বললে হবে না। ক্যাবিনেটকে একেবারে লিখিতভাবে প্রেসিডেন্টকে জানাতে হবে যে এমার্জেন্সি ডাকা হোক, তবে প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকতে পারবেন। এটাকে আরো কঠিন করে দেওয়া হলো। এটা কিন্তু আগে ছিল না। আগে শুধুমাত্র জাস্ট প্রেসিডেন্ট মনে করলে ডাকতে পারতেন, যেটা হয়েছিল 1975-এ। তো 44তম সংবিধান সংশোধনীতে এটা অ্যাড করা হয়, এই বিষয়টা যে ক্যাবিনেটের লিখিত অ্যাপ্রুভাল লাগবে। আর 38তম সংবিধান সংশোধনীতে একটা জিনিস করা হয়েছিল যেটা পরে বাদ দেওয়া হয়, যে ন্যাশনাল এমার্জেন্সিকে জুডিশিয়াল রিভিউর বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি ডেকে দেওয়া হয়েছে, সেটা ভুল কি ঠিক সেটার জন্য কেউ জুডিশিয়ারির কাছে, সেটার জন্য কেউ কোর্টে গিয়ে বলতে পারছে না যে কেন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হলো। জুডিশিয়াল রিভিউর পুরোপুরি বাইরে। অর্থাৎ একবার ন্যাশনাল এমার্জেন্সি ডেকে দিলে কেউ সেটা নিয়ে কোর্টে যেতে পারতো না। ভুল জায়গাতে ডাকলেও কেউ কোর্টে যেতে পারতো না। এটা করে দেওয়া হয়েছিল 38তম সংবিধান সংশোধনী 1975-এ করা হয়েছিল এটা, কিন্তু পরবর্তীকালে এটা বাদ দেওয়া হয়। 44তম সংবিধান সংশোধনীতে এটা বাদ দেওয়া হয়। আর মিনার্ভা মিল কেস খুব বিখ্যাত, আমরা এর আগে দেখেছি 1980-তে মিনার্ভা মিল কেস আসছে। সেখানে বলা হচ্ছে কি, proclamation of a national emergency can be challenged in a court on the ground of malafide the declaration was based on wholly extraneous and irrelevant facts or abused or perverse। তাহলে মিনার্ভা মিল কেসে বলা হচ্ছে যে এমার্জেন্সি ডাকলেই হবে না, এটাকে জুডিশিয়াল রিভিউ, অবশ্যই জুডিশিয়াল রিভিউর আন্ডারে এটা আসবে, এবং যদি কোনো ভুল কারণে সেটা ডাকা হয় সেটা কিন্তু অবশ্যই সেটা চ্যালেঞ্জ করা যাবে। এটা মিনার্ভা মিল কেস 1980-তে কিন্তু বলা হচ্ছে আবারও। অর্থাৎ 1975-এ যে সমস্ত ভুলগুলো করা হয়েছিল, পরবর্তীকালে 1978-এ 44তম সংবিধান সংশোধনীতে সেগুলো সমস্ত কিছু বাদ দেওয়া হচ্ছে, এবং এমনভাবে করা হচ্ছে যাতে করে খুব সহজে কেউ ইচ্ছা মতো এমার্জেন্সি না ডাকতে পারে, বা এমার্জেন্সি যখন সত্যি সত্যিই খুব ভালো কারণে ডাকা হবে তখনও জুডিশিয়াল রিভিউ হতে পারে। আবার যদি কোনো কারণে ভুল কারণে ডাকা হয় তাহলেও জুডিশিয়াল রিভিউ বিষয়টা থাকবে। এটা কিন্তু আবারও ফিরে আসছে, মিনার্ভা মিল কেসে এটা ফিরে আসছে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। জাস্ট কি কি গ্রাউন্ডে ডাকা হবে সেটা বলা হলো। প্রথমে বলা হলো যে এমার্জেন্সি কি, কোথায় রয়েছে। তারপরে বলা হলো এমার্জেন্সি কটা টাইপ হয়, 3টে টাইপের এমার্জেন্সি হয়। এবার বলা হচ্ছে গ্রাউন্ড অফ ডিক্লারেশন, অর্থাৎ কি কি গ্রাউন্ডে কখন কখন ডাকা যেতে পারে এমার্জেন্সি সেটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে অ্যাপ্রুভাল কি লাগে, পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগে কি না, এবং একবার এমার্জেন্সি ডাকলে সেটা কতদিন পর্যন্ত লাস্ট করবে, কতদিন পর্যন্ত সেই এমার্জেন্সিটা থাকবে, সেটা এখানে বলা হচ্ছে। প্রোক্লামেশন অফ এমার্জেন্সি মাস্ট বি অ্যাপ্রুভড বাই বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট উইদিন 1 month ফ্রম দ্য ডেট অফ ইটস ইস্যু। তাহলে যেদিন এমার্জেন্সি ডাকা হচ্ছে তার অন্ততপক্ষে 1 মাসের মধ্যে দুটো হাউসেই, পার্লামেন্টের লোয়ার হাউস লোকসভা, আপার হাউস রাজ্যসভা, এই দুটো হাউসেই আলাদা আলাদা করে এটাকে অ্যাপ্রুভ হতে হবে। ডেকে দেয়া হলো, ধরা যাক এরকম একটা সময় যে পার্লামেন্ট তখন সেশনে নেই বা পার্লামেন্ট সেশনে আছে, যে কোনো অবস্থাতে যখন ডাকা হচ্ছে তখন 1 মাসের মধ্যে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ হতে হবে। অর্থাৎ আজকে ধরা যাক কোনো কারণে আগামীকাল প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকছেন, ক্যাবিনেট লিখিত অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, প্রেসিডেন্ট এমার্জেন্সি ডাকছেন, 1 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে পার্লামেন্টের দুটো হাউসেই এটাকে অ্যাপ্রুভ হতে হবে, পাশ হতে হবে বিষয়টাকে, তবে সেটা থাকবে, না হলে কিন্তু সেটা থাকবে না। প্রথমে যখন করা হয় তখন এটা 2 মাস সময় ছিল, পরে এটাকে কমিয়ে 1 মাস করা হয়। 44তম সংবিধান সংশোধনীতে 1 মাস করা হয়। তো
If the proclamation of emergency is issued at a time of when Lok Sabha has been dissolved or dissolution of Lok Sabha takes place during the period of the month without approving the proclamation survive until 30 days from the first sitting of the Lok Sabha after its reconstitution, provided Rajya Sabha has the meantime approved it. তো এরকম হতে পারে যে পার্লামেন্ট তখন সেশনে নেই বা 5 বছর পরে লোকসভা যখন ভেঙে যায় ঠিক সেই সময় এমার্জেন্সি ডাকা হয়েছে, তাহলে কি হবে? তাহলে নতুন লোকসভা যবে থেকে শুরু হচ্ছে, লোকসভা সেশন যেদিন থেকে বসছে তার 1 মাসের মধ্যে এটা পাস হতে হবে। তো বিষয়টা এমনই করা হয়েছে যে পার্লামেন্ট সেশনে থাকলেও সেটা তো 1 মাসের মধ্যে করতেই হচ্ছে, সেশনে না থাকলেও যেদিন থেকে বসছে পার্লামেন্ট সেদিন থেকে তার মধ্যে 1 মাসের মধ্যে এটাকে পাস হতেই হবে। If approved by both the houses of parliament, the emergency continues for 6 months and can be extended to an indefinite period within an approval of the parliament for every 6 months. তো পার্লামেন্ট একবার যখন অ্যাপ্রুভ করে দিচ্ছে, দুটো হাউসেই করতে হবে, এটা এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দুটো হাউসে, একটা হাউসে অ্যাপ্রুভ হলো একটা হাউসে হলো না, তাহলে কিন্তু হবে না, দুটো হাউসে অ্যাপ্রুভ হতে হবে। যদি হয়ে যায় তাহলে 6 মাস এটা কন্টিনিউ হতে পারে এবং 6 মাস অন্তর অন্তর এটাকে ইনডেফিনাইট পিরিয়ড, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে, অনির্দিষ্ট কালের জন্য এটাকে কন্টিনিউ করা যেতে পারে। অর্থাৎ যদি পরিস্থিতি খারাপ হয়েই থাকে, অর্থাৎ যুদ্ধ শুরু হলো, কোনো দেশের সাথে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ চলছে 1 বছর 2 বছর চলছে, বা এরকম হলো অ্যাগ্রেশন দেখাচ্ছে এবং সেটাও চলছে, যে কোনো পরিস্থিতিতে যখন এমার্জেন্সি ডাকা হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হচ্ছে এতক্ষণ পর্যন্ত। এই পুরো বিষয়টাই, পুরো আলোচনাটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় এমার্জেন্সি, সারা দেশ জুড়ে এমার্জেন্সির কথা বলা হচ্ছে। তো যখন 6 মাসের জন্য অ্যাপ্রুভাল তো হয়ে গেল, আবার 6 মাস পরে যদি দেখা যায় যে পরিস্থিতি তখনও খারাপ রয়েছে, তাহলে আরও 6 মাস বাড়ানো যেতে পারে। এরকম এভাবে 6 মাস করে কতদিন, ফাইনালি কতদিন বাড়ানো যেতে পারে সেটা কিন্তু কোথাও বলা নেই, সংবিধানে বলা নেই, ইনডেফিনাইট পিরিয়ড ছেড়ে দেওয়া আছে। অর্থাৎ যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন এটা চলবে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে কতদিনের জন্য এই 6 মাস করে কতদিন পর্যন্ত বাড়ানো যায়? এটা কিন্তু কোনো লিমিটেশন নেই, মনে রাখতে হবে, কোনো লিমিটেশন নেই, যতদিন ইচ্ছা এটাকে বাড়ানো যেতে পারে। তো পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, এই বিষয়টাও 1978 যখন সংবিধান সংশোধনী হচ্ছে, 44তম সংবিধান সংশোধনী, তখন এটা অ্যাড করা হয় যে পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে। আগে এইসব অ্যাপ্রুভাল ছিল না, ও ডেকে দিল প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পরামর্শ করলো, প্রধানমন্ত্রী কানে কানে গিয়ে প্রেসিডেন্টকে বললো এমার্জেন্সি ডেকে দিতে, প্রেসিডেন্ট ডেকে দিল, ব্যাস চললো, ওই চলবে। এখন কোনো পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ছিল না, কিছু ছিল না। তারপরে 1978 এই সব নিয়মগুলো যোগ করা হয়েছে যাতে করে চট করে কোনো একজন ক্ষমতাশালী ব্যক্তি সে যাতে ডেকে দিতে না পারে, ইচ্ছা মতো ডেকে দিতে না পারে বা ইচ্ছা মতো সময় বাড়িয়ে নিতে না পারে। এই জন্যই কিন্তু সংবিধান সংশোধনীগুলো খুব গুরুত্বপূর্ণ। 44তম সংবিধান সংশোধনী 1978 এইসব ভালো ভালো জিনিসগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে আবার। আচ্ছা, এভরি রেজলিউশন অ্যাপ্রুভিং the proclamation of emergency or its continuation must be passed by either house of the parliament by a special majority. এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, এতক্ষণ পরে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, সেটা হচ্ছে এই যে পাশ করানোর কথা বলা হচ্ছে, এই যে পার্লামেন্টে পাশের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু স্পেশাল মেজরিটিতে হতে হবে, কোনো সিম্পল মেজরিটি নয়। অর্থাৎ a majority of total membership of the house and a majority of not less than 2/3 of the member of the house present and voting. অর্থাৎ সেই হাউসের মোট যে সদস্য তার মধ্যেও মেজরিটি থাকতে হবে। অর্থাৎ লোকসভার ক্ষেত্রে যে 550 জন মেম্বার, বর্তমানে 545, তার অর্ধেকের বেশি সংখ্যক লোককে সেটা পাশ করাতে হবে, অর্ধেকের বেশি সংখ্যক মেম্বারকে সেটা পাশ করাতে হবে, এবং তার সাথে সাথে যেদিন ভোট হচ্ছে সেদিন যতজন উপস্থিত থাকছেন তার 2/3 2/3 মেম্বারের বেশি থাকতে হচ্ছে, তবে বেশি ভোট পেতে হচ্ছে, তবে কিন্তু এটা পাস হচ্ছে স্পেশাল মেজরিটি। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এমার্জেন্সির সময় যে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল সেটা কিন্তু স্পেশাল মেজরিটিতে হতে হচ্ছে, দুটো হাউসেই স্পেশাল মেজরিটিতে এটা পাস হতে হচ্ছে। এটাও 44তম সংবিধান সংশোধনী 1978 অ্যাড করা হয়। তো যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করা হচ্ছে সেটা কিন্তু এখানে আসছে। তো এখানে বলা হচ্ছে এরপর কিভাবে বন্ধ করা হবে। এটা অ্যাপ্রুভাল তো হলো, ডিউরেশন কতদিন থাকবে সেটাও বলা হলো যে আনলিমিটেড পিরিয়ডের জন্য এটা থাকতে পারে। এবার
যখন মনে করা হচ্ছে যে এবার এটাকে বন্ধ করার প্রয়োজন, তখন কি হবে, তখন কিভাবে সেটা হবে, কি প্রসিডিওর আছে। বলা হচ্ছে যে প্রোক্লামেশন অফ এমার্জেন্সি মে বি রিভোকড বাই দ্য প্রেসিডেন্ট এট এনি টাইম বাই এ সাবসিকুয়েন্ট প্রোক্লামেশন। যে কোনো সময় প্রেসিডেন্ট মনে করলে আরেকটা প্রোক্লামেশনে অর্থাৎ আরেকটা ঘোষণার সাথে সাথে এটাকে বন্ধ করে দিতে পারেন। সাচ প্রোক্লামেশন ডাজ নট রিকোয়ার দ্য পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। এবং এই বন্ধ করার জন্য যে প্রোক্লামেশন, এটার জন্য কিন্তু পার্লামেন্টের কোনো স্পেশাল মেজরিটিতে অ্যাপ্রুভাল লাগছে না, প্রেসিডেন্ট এটা কিন্তু নিজে করতে পারছেন। কিছু ছোট ছোট নিয়ম আছে সেটা এখানে বলা রয়েছে, কিন্তু ওই স্পেশাল মেজরিটি দুটো হাউসে পাস হতে হবে এরকম কোনো কঠিন নিয়ম নেই বন্ধ করার জন্য। কারণ প্রোক্লামেশন অফ এমার্জেন্সি বন্ধ করার বিষয়টা খুব ইজি হওয়াটাই স্বাভাবিক, যে দেশের পরিস্থিতি এবার স্বাভাবিক হয়ে গেছে, এবার এমার্জেন্সিটা বন্ধ করা যেতে পারে। লজিক্যালি এখানে কঠিন ব্যাপার থাকার কথা নয়, কারণ এমার্জেন্সি ডাকার ক্ষেত্রে কেন্দ্র সরকারের একটা সুবিধাজনক বিষয় থাকতে পারে, যে সে আরও বেশি সময় ক্ষমতা ভোগ করবে, ভোট না হয়েও সে আরও 6 মাস করে বাড়িয়ে যাবে বেশি বেশি সময় ধরে থাকবে। এক্ষেত্রে প্রোক্লামেশনের সময়, এমার্জেন্সি ডাকার সময় কেন্দ্র সরকারের এটা সুবিধাজনক পরিস্থিতি থাকতে পারে, সেজন্য জিনিসটাকে কঠিন রাখা হয়েছে। কিন্তু তুলে নেওয়ার সময় প্রোক্লামেশন অফ এমার্জেন্সি তুলে নেওয়া হচ্ছে, এমার্জেন্সি তুলে নেওয়ার সময় কারো কোনো এখানে সুবিধাজনক পরিস্থিতি আসছে না। সুতরাং এই ব্যাপারটাকে অনেক বেশি ইজি করা আছে, প্রেসিডেন্ট মনে করলে সে যখন ইচ্ছা এই এমার্জেন্সিটাকে বন্ধ করতে পারে, নিজের ইচ্ছা মতো করতে পারে, কারো এখানে অ্যাপ্রুভালের প্রয়োজন হচ্ছে। ফার্দার, প্রেসিডেন্ট মাস্ট রিভোক এ প্রোক্লামেশন ইন লোকসভা পাস্ট a resolution disapproving its continuation. Again, this safeguard was introduced by 44th Amendment Act of 1978. Before the amendment, a proclamation could be revoked by president on his own. The Lok Sabha had no control on this regard. তো এখানে একটা নিয়ম বলা আছে, আমি এক্ষুনি বলবো সেই নিয়মটা। এখানে একটা ছোট নিয়ম 44তম সংবিধান সংশোধনী 1978 অ্যাড করা হচ্ছে, যে পার্লামেন্টে অ্যাপ্রুভাল ডাইরেক্ট প্রয়োজন নেই বা স্পেশাল মেজরিটি প্রয়োজন নেই, কিন্তু একটা ছোট সেফগার্ড এখানে রাখা হচ্ছে, যে প্রেসিডেন্ট হঠাৎ করে মনে হলো যে প্রেসিডেন্ট এটা তুলে নিতে পারেন, সেটা হয় না, একটু নিয়ম এখানে আনা হচ্ছে। কি সেটা নিয়ম? 1978 এটা অ্যাড করা হচ্ছে যে হোয়ার 1/10 of total member of Lok Sabha gave a written notice to the speaker or the president if the house is not in session, a special sitting on the house should be held within 14 days of the purpose of the considering the resolution disapproving the continuation to the proclamation. তো এখানে একটা নিয়ম অ্যাড করা হলো কি, যখন এই এমার্জেন্সিটা বন্ধ করার সময় আসছে, তখন 1/10 মোট সদস্যের 1/10 মেম্বার তারা কি করবে, একটা নোটিশ দেবে, স্পিকারকে দেবে নোটিশ, অথবা প্রেসিডেন্টকে দেবে। নোটিশ দেওয়ার পর 14 দিনের মধ্যে একটা সেশন হবে, একটা রেজলিউশন পাস হতে হবে এই এমার্জেন্সিটা বন্ধ করা হবে কিনা। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু সিম্পল মেজরিটিতেই করা হয়, এখানে কোনো স্পেশাল মেজরিটি থাকছে না। এমার্জেন্সি বন্ধ করার সময় কোনো স্পেশাল মেজরিটি থাকছে না, সিম্পল মেজরিটিতে এটা কিন্তু হচ্ছে। এবং এই নিয়মটা অ্যাড করা হচ্ছে যে 1/10 মেম্বার তারা গিয়ে স্পিকারের কাছে নোটিশ দিচ্ছে, স্পিকার না থাকলে বা সেশন না থাকলে প্রেসিডেন্টকে নোটিশ দিচ্ছে যে 14 দিনের মধ্যে একটা সভা হবে, একটা মিটিং হবে, এবং সেখানে সিম্পল মেজরিটিতে অর্থাৎ যতজন উপস্থিত থাকছেন তার অর্ধেকের বেশি ভোট পেলেই এটাকে বন্ধ করা হবে। এই নিয়মটা এখানে অ্যাড করা হচ্ছে, 44তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, ডিসঅ্যাপ্রুভালের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র লোকসভাতেই যদি সিম্পল মেজরিটিতে পাশ হয়ে যায় তাহলে এমার্জেন্সি বন্ধ করে দেওয়া সম্ভব, শুধুমাত্র লোকসভাতে। কিন্তু অ্যাপ্রুভালের সময়, এমার্জেন্সি ডাকার সময়তে সেটা লোকসভাতেও হচ্ছে এবং রাজ্যসভাতেও হচ্ছে, এবং সেটা স্পেশাল মেজরিটিতে হচ্ছে। তো এই তফাৎটা মনে রাখতে হবে, এমার্জেন্সি ডাকার সময় কি হচ্ছে এবং বন্ধ করার সময়তে কি হচ্ছে। তো এখানে এমার্জেন্সির এরপর এফেক্ট কি হয়, এমার্জেন্সির সময় এফেক্ট কি হয়, এর আগে আমরা জেনেছি যে সেন্টার স্টেট রিলেশনটা চেঞ্জ হয়ে যায়, ইউনিটারি হয়ে যায় গভর্নমেন্ট, যেটা ছিল আগে ফেডারাল, যেটা ছিল যুক্তরাষ্ট্রীয়, যেটা ছিল সেন্টার স্টেটের দুজনেরই ক্ষমতা থাকছে, সেটা হয়ে যায় ইউনিটারি, শুধুমাত্র সেন্টারের হাতে ক্ষমতা চলে আসে। আর লোকসভা যত রকম নিয়ম আইন কানুন, যেটা আমাদের রাজ্যের যে আইন, যেটা আমাদের রাজ্য বিধানসভাতে করা হয়, সেই আইনটা পাশ করে তখন লোকসভা।
তখন কিন্তু রাজ্যের হাতে যেহেতু ক্ষমতা নেই, রাজ্যের মিনিস্টার যারা তাদেরও সেখানে পাওয়ার থাকছে না, এখানে লোকসভাতে গিয়ে কিন্তু সেই সমস্ত জিনিস পাশ হতে হচ্ছে। এবং এখানে এই সমস্ত বিষয়গুলি বলা রয়েছে, অনেক কিছু বলা রয়েছে, কিন্তু মূল বিষয় এটাই। আমরা দেখব শুধু এই ফান্ডামেন্টাল রাইটের উপর কি এফেক্ট আছে। এফেক্ট অন ফান্ডামেন্টাল রাইটস। আমরা এর আগে জেনেছি মৌলিক অধিকার, তো এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের উপর কি এফেক্ট হয়। Article 358 and 359 describe the effect of national emergency on the fundamental right. Article 358 deals with the suspension of the fundamental right guaranteed by Article 19, and Article 359 deals with the suspension of the other fundamental rights except Article 20 and 21. তাহলে কি বলা হচ্ছে, আর্টিকেল 358 এবং 359 এর মধ্যে এই এমার্জেন্সি সময়ে ফান্ডামেন্টাল রাইটের উপর কি এফেক্ট হবে সেটা বলা রয়েছে। কি বলা রয়েছে, যে আর্টিকেল 358-তে বলা রয়েছে যে আর্টিকেল 19টা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে 6টা রাইট, 6টা ক্ষমতা দেয়া রয়েছে, বাক স্বাধীনতা, অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন করার স্বাধীনতা, সারা দেশে মুক্তভাবে ঘুরে বেড়ানোর স্বাধীনতা, যে কোনো জায়গায় বাস করার স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আর্টিকেল 19টা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় যখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়। কেউ বাক স্বাধীনতাটা কিন্তু তখন থাকে না। অর্থাৎ সরকারের বিরুদ্ধে কেউ নিউজ পেপারে লিখলো বা কেউ বললো, কিছু স্পিচ দিল, নানা রকম এই যে স্বাধীনতা, ইচ্ছা মতো বলার স্বাধীনতা, সেটা কিন্তু থাকে না। আর্টিকেল 19 বন্ধ করে দেওয়া হয়। এবং আর্টিকেল 359-এ বলা হচ্ছে আরও অন্যান্য যে ফান্ডামেন্টাল রাইটগুলো বন্ধ হয় তার কথা বলা রয়েছে, এক্সেপ্ট আর্টিকেল 20-21। এখানেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয় যে আর্টিকেল 20 এবং 21, বাঁচার অধিকার, জীবনের অধিকার, এটা কিন্তু কখনোই বন্ধ হয় না। এমার্জেন্সির সময়তেও এই দুটো অবশ্যই থাকে। স্বাভাবিক থাকতে হবে, কারণ সরকার মনে করলে কাউকে তো মেরে দিতে পারে না। তার জীবনের অধিকার, তো লাইফের অধিকার থাকতেই হবে। এবং স্বাধীনতার অন্য যে স্বাধীনতার অধিকার, ব্যক্তিগতভাবে তার স্বাধীনভাবে বাঁচার অধিকার, নানা রকম যে আর্টিকেল 20-21-এ প্রচুর অধিকারের কথা বলা রয়েছে, তো এইগুলো কখনোই বন্ধ হয় না। আর্টিকেল 19 বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জানলাম, এখানে এই সমস্ত কথাই বলা রয়েছে, আর্টিকেল 19-এ বন্ধ হচ্ছে। তো এখানে দেখবো আমরা ডিক্লারেশন মেড সোফার, কতবার এরকম ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছে। 1962-তে ডাকা হয়েছে, 1971-এ ডাকা হয়েছে এবং 1975-এ ডাকা হয়েছে। 1962-তে কেন ডাকা হয়েছে? চীনের সাথে যুদ্ধের সময় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, অর্থাৎ যেটাকে আমরা বলি অরুণাচল প্রদেশ, সেই সময় ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। সেখানে চীনের সাথে যুদ্ধ হয় 1962-তে, সেই সময় এই এমার্জেন্সিটা ডাকা হয়েছিল। এরপর ডাকা হয় 1971-এ, যখন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই সময় পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, ভারত সেখানে হেল্প করেছিল, তো সেই সময়তেও কিন্তু এমার্জেন্সি ডাকা হয়। এবং লাস্ট যেটা ডাকা হয় জুন 1975-এ, যেটা আমরা দেখলাম যে ইন্টারনাল ডিস্টারবেন্সের অজুহাতে ডাকা হয়েছিল, এবং তারপরে ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটাকেই বাদ দিয়ে দেওয়া হয়, আর্ম রেভিলিয়ন কথাটা যোগ করা হয়। তো লাস্ট ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়েছিল জুন 1975-এ। তো এই ঘটনাগুলো এখানে বলা রয়েছে। আচ্ছা, এতক্ষণ যে বিষয়গুলো বলছি সেটা বোঝা যাচ্ছে তো? আমি একটু জেনে নেব। হ্যালো, হ্যাঁ, এখানে আরো অনেক বিষয় রয়েছে। প্রেসিডেন্ট রুল রয়েছে, প্রেসিডেন্ট রুল মানে স্টেট এমার্জেন্সি যেটা, সেটা রয়েছে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি রয়েছে, ন্যাশনাল এবং প্রেসিডেন্ট রুল, ন্যাশনাল এমার্জেন্সির সাথে কি তফাৎ সেটাও রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমি এর পরে এটা আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং অনেক কিছু বিষয় এখানে রয়েছে। ওকে, আমি এগুলো পার্টে আজ আলোচনা করব, নেক্সট দিন আবারও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টার 16-এ রয়েছে, লক্ষ্মীকান্তের চ্যাপ্টার 16-এ রয়েছে, আমি পিডিএফটাও দিয়ে দেবো। তো খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হয় এবং জায়গাও রয়েছে প্রচুর প্রশ্ন তৈরি হয়। তো আমি এটা আজকে এখানে কমপ্লিট করছি, পরের দিন আবারও কিন্তু এই চ্যাপ্টারটা আমি কন্টিনিউ করব।
ওকে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে।